2 দিন থেকে জিনিসপত্র গুছানো চলল। পাড়ার মধ্যে আছে মাত্র 3 ঘর প্রতিবেশী। কারোর সঙ্গে কারোর কথাবার্তা নেই। পাড়ার চারিধারে বন জঙ্গল, পিটুলি গাছ, তেঁতুল গাছ, বাঁশঝাড়, বহু পুরনো আম কাঁঠালের বাগান। দ্রব্য ঠাকুরনের বাড়ির চারিধার বনে বনে নিবিড়। সূর্যের আলো কোশমিনকালে ঢোকে না। তার উপর বাড়ির সামনে একটা ডোবা। বর্ষার জলে টইটম্বুর। দিন রাত সাঁকো সাঁকো, ব্যাঙের একঘেয়ে ডাক। দিনে রাতে মশার বিনবিনুনি। নমস্কার, আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দ্রব্যময়ীর কাচিবাস। আসুন শুনে নিই আজকের গল্পটি। দ্রব্য ঠাকুরনের নাতি বললে, ঠাকুমা, সাবু আছে ঘরে, না বাজার থেকে আনবো? দ্রব্য ঠাকুরনের কণ্ঠস্বর অতি ক্ষীণ শোনাল, কারণ আজ 2 মাসকাল তিনি ম্যালেরিয়ায় ভুগছেন। পালা জ্বর। ঘড়ির কাটা নিয়মে তা আসবে 1 দিন অন্তর অন্তর, ঠিক বিকেলবেলাটিতে। দ্রব্য ঠাকুরন পুরনো কাঁথা লেপ চাপা দিয়ে শুয়ে পড়বেন। উহ আহ করবেন। জ্বরের ধমকে ফুল বকবেন। ও বাড়ির ঠাকুরন এসে জিজ্ঞেস করবেন জানালার কাছে দাঁড়িয়ে, বলি, ও দিদি, অমন করছো কেন? জ্বর এলো নাকি? আর নব, মলেই বাঁচি, নিত্যি জ্বর। ওরে, হাত পা কি কামড়ানটা কামড়াচ্ছে, একটু উঠে হেঁটে বেড়াতে দেবে না? এ কি কাণ্ড গাহা? পরে মিনতি সুরে বলবেন, ও নব, নক্ষী দিদি, শীত তো আজ ভাঙল না, কাঁথা গায়ে দিয়েছি, লেপ গায়ে দিয়েছি। তুমি ওই বাঁশের আলনায় পুরনো তোষকটা পেড়ে আমার গায়ে যদি দিয়ে দাও। চেপে ধরবো? হ্যাঁ দিদি? ধরো নব, চেপে ধরো, আমার হয়ে গেল। ভয় কি, অমন করো না। ছি, টেপু আসবে চিঠি পেলে, কানু আসবে, বিন্দে আসবে, তোমার নাতিরা বেঁচে থাক। অমন সোনার চাঁদ নাতি সব, ভাবনা কি তোমার দিদি? কেউ আমাকে দেখে না নব। কেন দেখবে না দিদি? সবাই দেখবে। তুমি বেশি বকো না, চুপটি করে শুয়ে থাকো। আমার গরু গরু উত্তর মাঠে। কোথায় গরু দিয়ে এসেছিলে? জটে গোয়ালার অডুল ক্ষেতের পাশে। আচ্ছা, আমি এনে দেবো এখন গরু। আমারও গরু রয়েছে জটে গোয়ালার জমির কাছেই। তুমি শুয়ে থাকো। আরও ঘণ্টাখানেক পরে বৃদ্ধা ঠাকুরন আবার এসে জানালায় দাঁড়িয়ে বললেন, কম্প থেমেছে দিদি? ক্ষীণস্বরে লেপ কাঁথার ছেঁড়া ভ্রূপের মধ্যে থেকে জবাব এলো, গরু, আমার গরু তো। কোনো ভয় নেই, সে আমি এনেছি। কম্প থেমেছে? সারা বর্ষা দ্রব্যময়ী এমনি ম্যালেরিয়ায় ভোগেন। তার বড় নাতি শ্রীশচন্দ্র ওরফে টেবু কাজ করে ইচ্ছাপুরে বন্দুকের কারখানায়। মেজ নাতি পাকশিতে ইবিআইআর। ছোট নাতিও এদিকে যেন কোথায় থাকে। বড় নাতি ছাড়া অন্য দুটি অবিবাহিত। বড় নাতির আবার একটি ছেলে হয়েছে। আজ বছর 5-6 আগে নাতি ছেলে বউ নিয়ে বাড়ি এসে দিন 7 ছিল। নাতবউ মনোরমা হুগলি জেলার মেয়ে। সে এইখানে এসে নাক সিটকে থাকে। বাড়ি তো ভারী, মোটে একখানা চালাঘর, হেজার বেড়া। এমনি ধারা জঙ্গল যে দিন মানেই বুনো শুয়োর লুকিয়ে থাকে। মশার তো ঝাঁক। মা গো, কি কাদা ঘাটের পথে! এখানে কি মানুষ থাকে নাকি? মনোরমার খাঁড়ার মতো নাক আরও উঁচু ও তীক্ষ্ণ হয়ে ওঠে। 7 দিন পর দ্রব্যময়ীকে নাতির ছেলে খোকনমণির মায়া কাটাতে হয়। তার চোখের জলে বুক ভেসে যায়। ঠাকুরনকে বলেন,
সুদের সুদ। ও যে কি মিষ্টি তা তোমাকে কি বোঝাবো নব। দ্রব্যময়ের আকুল ক্রন্দনের মধ্যে যে কত কালের পিপাসিত প্রতীক্ষা সুদূর ভবিষ্যতের দিকে নিষ্পলকে চেয়ে আছে, স্বামীহীনা বন্ধা বিধবা নঠাকুরন তা বুঝতে না পেরে কেমন অবাক হয়ে যান। হয়তোবা ভাবেন দিদির সবই বাড়াবাড়ি। নঠাকুরন আপনার জন কেউ নয়, পাড়ার পাশের বাড়ির প্রতিবেশিনী মাত্র। বছরের মধ্যে গড়ে ৩-৪ মাস দুই বৃদ্ধার মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়, মুখ দেখাদেখি থাকে না। তবুও ঝগড়া কেটে গেলে পাড়ার মধ্যে একমাত্র নঠাকুরনই দ্রব্যময়ীকে দেখাশোনা করেন সবচেয়ে বেশি। জ্বরে শয্যাশায়ী হয়ে থাকলে তার গরুটাও নিজের গরুর দুটোর সঙ্গে মাঠে বেঁধে দিয়ে আসেন। একটু সাবু হয়তো করে নিয়ে আসেন, অন্তত জানালায় উঁকি মেরে ২-১টা কথাও বলেন। কিন্তু এইবার দ্রব্যময়ী যেন একটু বেশি ভুগেছেন। আষাঢ় মাসের প্রথম থেকেই জ্বর শুরু হয়েছে, মাঝে মাঝে প্রায়ই ভোগেন। শরীর দুর্বল হয়ে পড়েছে, ঘোর অরুচি তার ওপর। পালা জ্বরে ধরেছে আজ মাসখানে। সন্ধ্যার দিকে দ্রব্যময়ী লেপ তোষক ফেলে ঝেড়ে উঠলেন। পালা জ্বরের কম্প থেমে গিয়েছে। জ্বর যদিও এখনো যায়নি, মুখ তেতো, মাথা ভার, শরীর ঝিমঝিম করছে। ডাক দিলেন, ও নব, গরু এনেছ দিদি? ২-৩ বার ডাকের পর নঠাকুরন উত্তর দিলেন, কে ডাকে? দিদি, ঠেলে উঠেছ? বলি আমার গরু ডকিয়ে এনেছ মাঠ থেকে? হ্যাঁ হ্যাঁ, গরু গরু করেই মরলে শেষ গালটা। জ্বর ছেড়েছে? ছেড়েছে ছেড়েছে। বলি গরু কোথায় বেঁধে রাখলে? গোয়ালে গো, গোয়ালে। খেপলে যে গরু গরু করে। কেরোসিন তেল একটা টিমিতে একটুখানি ছিল। দ্রব্য ঠাকুরন টিমিটা জ্বালালেন। আমড়া গাছে একটা তেড়ো পাখি আর একটা তেড়ো পাখির সঙ্গে কথাবার্তা কইছে। দ্রব্য ঠাকুরনের জ্বরতপ্ত মস্তিষ্কে মনে হলো পাখি দুটো বলছে, প্রথম কুতলি কুতলি, দ্বিতীয় ক্যাঁ ক্যাঁ ক্যাঁ। প্রথম কুতলি কুতলি, দ্বিতীয় ক্যাঁ ক্যাঁ ক্যাঁ। প্রথম কুতলি কুতলি। দ্রব্য ঠাকুরন বিরক্ত হয়ে উঠলেন। কি একঘেয়ে আওয়াজ রে বাপু, চালাচ্ছে তো চালাচ্ছে। আধ ঘন্টা হয়ে গেল, একে মাথা ধরে আছে, ভালো লাগে? থাম না বাপু, মানুষ জানোয়ারে সবাই মিলে পেছনে লাগলে কি করে বাঁচি? গোয়ালে গিয়ে দ্রব্য ঠাকুরন মুংলি গরুকে দেখে প্রাণ ঠান্ডা করলেন। মুংলি না খেলে তার খাওয়া হয় না। এই বন জঙ্গলে ঘেরা নির্জন স্বামীর ভিটে আগড়ে পড়ে আছেন। সবাই ছেড়ে গিয়েছে তাকে, কতক স্বর্গে কতক বা বিদেশে। তার 2 ছেলে 2 মেয়ে, নাতি নাতনি, এক ঘর বড় গেরস্ত। যদি সবাই থাকতো আজ বজায়। কেউ নেই আজ। মুলিকে নিয়ে তিনি একা পড়ে আছেন গোপীনাথপুরের ভিটেতে। তাই গরুটাকে অত ভালোবাসেন তিনি। মাঠে বেঁধে দিয়ে বারবার করে দেখে আসেন, নদীতে জল খাওয়াতে নিয়ে যান। সকালে উঠে দ্রব্য ঠাকুরনের মনে হলো খিদের চোটে তিনি দাঁড়াতে পারছেন না। বাড়ির পেছনের জঙ্গলের মধ্যে একটা ডুমুর গাছ থেকে ডুমুর পেড়ে আনলেন। 2টো সজনে শাক পারলেন উঠোনের গাছ থেকে। ঘাটের পথে মুখুজ্জে গিন্নির সঙ্গে দেখা। মুখুজ্জে গিন্নির ছেলে কটি লেখাপড়া শেখেনি, গাঁজা খেয়ে বেড়ায়। দ্রব্য ঠাকুরনের কটি নাতি চাকুরে। এই জন্য দ্রব্য ঠাকুরনের প্রতি তার অন্তরে অন্তরে বেশ হিংসে। জিজ্ঞেস করলেন, জ্বর হয়েছিল নাকি শুনলাম খুড়িমার? হ্যাঁ মা, আজ 2টো ভাত রাঁধব, তাই সকাল সকাল ঘাটে যাচ্ছি। আর মা, তোমার থাকতেও নেই, অমন সব নাতি নাতনি থাকতেও তোমার এই দুর্দশা। সবই কপাল। অর্থাৎ 2 চাকুরে নাতি আছে বলে তোমার গুমর করবার কিছুই নেই। তুমি যে তিমিরে সেই তিমিরে।
নদীর ঘাটে যাবার পথে দুই ধারে শুধু বন আর বাগান। কোনো বাগানে বেড়া দেওয়া নেই। ঘন আশ শ্যাওড়া ও বন চালতে গাছের ডালপালা স্নানার্থীদের গায়ে লাগে বলে দুই একজন সূচিবায়স্তা বিধবা পথের পাশের ডালগুলো হাত দিয়ে ভেঙে রেখেছেন। ধ্রুব ঠাকুরন বনের মধ্যে ঢুকে উঁকি মেরে কি দেখছেন, এমন সময় মুখুজ্জতের সেজ বউ পেছন থেকে বললে, কি দেখছেন ও খুড়িমা? এই খয়ের খাকি কাঁঠাল গাছটাতে কাঁঠাল আছে কি না এগাদটা মা? একটা গাছ কাঁঠাল, সর্বনেশেদের জন্য যদি মা তার কিছু ঘরে উঠলে, নিজে থাকি অসুখে পড়ে। কে কাঁঠাল নিলে খুড়িমা? কে নিয়েছে আমি কি আর চৌকি দিতে গিয়েছি বসে বসে? এই পাড়ার মধ্যেই চোরের ঝাড়, দেখ তোর না দেখ মোর। সর্বনেশে কলিকালে কি ধর্মজ্ঞান আছে মা? চলুন খুড়িমা, ঘাটে যাই। ধ্রুব ঠাকুরন বকতে বকতে ঘাটের দিকে চলেন। স্নান সেরে এসে দুটো আলো চাল ফুটিয়ে ডুমুরের চচ্চড়ি করে ভাত বেড়ে নিয়ে খেতে বসেছেন। এমন সময় শুনতে পেলেন বাড়ির পেছনে কাগজি লেবু গাছটার তলায় কি খসখস শব্দ হচ্ছে। ধ্রুব ঠাকুরন হাঁক দিলেন, কে রে লেবু তলায়? ক্ষীণ বালিকা কণ্ঠে উত্তর এলো, এই আমি কনক ঠাকুমা। কেন, ওখানে কি শুনি? কি হচ্ছে ওখানে? বের হয়ে আয় এদিকে, সামনে আয়। একটি ম্যালেরিয়াশীর্ণ 10-11 বছরের বালিকা মূর্তি অকুণ্ঠ পদবিক্ষেপে লেবু ঝোপের আড়াল থেকে নিষ্ক্রান্ত হয়ে উঠোনে এসে ধ্রুব ঠাকুরনের ক্রুদ্ধ দৃষ্টির সম্মুখে দাঁড়াল। এই আমার মার মুখে অরুচি, কিছু খেতে পারে না, তাই গিয়ে বললে, যা তো ঠাকুরমার লেবু গাছ থেকে একটা লেবু। ধ্রুব ঠাকুরন তেলে বেগুনে জ্বলে উঠলেন, বললেন, হ্যাঁ গা, তোর বাবা লেবু গাছ পুঁতে রেখে গিয়েছে, যা তুলে নিয়ে আয় গিয়ে। যত সব চোর ছ্যাঁচোর নিয়ে হয়েছে। তোর মার অরুচিতা হাটে লেবু কিনতে পারিস নে? এখানে কি তোর বাবার গাছ আছে এখানে? বালিকা চুপ করে দাঁড়িয়ে রইল। ধ্রুব ঠাকুরন আপন মনে বকে যেতে লাগলেন। অনেকক্ষণ পর বালিকা ভয়ে ভয়ে বললে, ও ঠাকুরমা। কি রে, কি? আমি চলে যাব? কেন, তোকে কি বেঁধে রেখেছি নাকি? যা। লেবু দেবেন না? ধ্রুব ঠাকুরন চুপ করে আপন মনে বড় বড় কয়েকটি ভাতের গ্রাস মুখে পুরে দিলেন। বাঁ হাতে ঘটি নিয়ে ঠকঠক করে খানিকটা জল খেয়ে অপেক্ষাকৃত নরম সুরে জিজ্ঞেস করলেন, তোর পরনের কাপড় কাচা? ওই কলসিটা থেকে আমায় একটু খাবার জল গড়িয়ে দে দেখি। মেয়েটি তাই করলে। ধ্রুব ঠাকুরন বললেন, অরুচি কেন? তোর মার কি ছেলে পিলে হবে নাকি? তা তো জানি নে ঠাকমা। যা নিয়ে যা, তবে একটার বেশি নিবে নে, বুঝলি? ধ্রুব ঠাকুরন খেয়ে উঠে মাদুর পেতে একটু শুয়েছেন। এমন সময় মুখুজ্জে বাড়ির বড় ছেলে অতুল এসে বললে, ও ঠাকমা, শুয়েছেন নাকি? হ্যাঁ। কে? অতুল। কি ভাই? আপনার পিটুলি গাছ আছে? কলকাতা থেকে দেশলাইয়ের কারখানার লোক এসেছে গায়ের পিটুলি আর শিমুল গাছ কিনতে। আপনার যদি থাকে, বেশ দর দিচ্ছে। না বাপু, আমার নেই। কেন? আপনার বাড়ির পেছনে হরিরায়ের দারুণ জঙ্গলে তো বেশ বড় বড় পিটুলি গাছ আছে। না, আমি বেচবো না। আসলে ধ্রুব ঠাকুরনের গাছপালার উপর বড় মায়া। স্বামীর আমলের যা কিছু যৎসামান্য জমি জমা, তা প্রায়ই জঙ্গলাবৃত এবং বড় বড় বাজে গাছে ভর্তি। জ্বালানি কাঠ হিসেবে বিক্রি করলেও এই কয়লার দুর্মূল্যতার দিনে 2 পয়সা পাওয়া যায়। কিন্তু গাছের একটা ডাল কাটতেও তার মায়া। না খেয়ে কষ্ট পাবেন, তবু গাছ বিক্রির কথা তুলতেও দেবেন না। একজনের শুঁয়োপোকা লাগাতে সে ডুমুর পাতা পাড়তে এসেছিল, কারণ
ডুমুর পাতা দিয়ে শুয়ো লাগা জায়গাটা ঘষলে শুয়ো ঝরে যায়, কিন্তু দ্রব্য ঠাকুরন তাকে ডুমুর পাতা পারতে দেননি। হয়তো এটা অতিরঞ্জিত গল্প মাত্র, তবে এর দ্বারা তার মনের অবস্থার অনেকটা বোঝা যাবে। বৈকালের দিকে দ্রব্য ঠাকুরন বেশ ভালোই বোধ করলেন। পাড়ার এক প্রান্তে জঙ্গলে ঘেরা বাড়ি, বড় কেউ এদিকে বেড়াতে আসে না। এক ঠাকুরন ছাড়া কেউ উকি মেরে বড় একটা দেখে না। দ্রব্য ঠাকুরন কিন্তু লোকজন, আড্ডা, মজলিস প্রভৃতি ভালোই বাসেন। কেউ এসে গল্প করে, এটা তার খুব ইচ্ছে। কিন্তু ওই বেলার সেই বালিকাটি ছাড়া বিকেলে আর কেউ এলো না। সেও এসেছে নিজের স্বার্থে। ঠাকুরমা, একটা লেবু দেবেন? কেন রে, কেন? ওই বেলার লেবু ওই বেলা ফুরিয়েছে, এই বেলা একটা দরকার। মা বললে। আচ্ছা, আয়, উঠে এসে বস একটু। বালিকাটি অনিচ্ছা সত্ত্বেও এসে বসে, নয়তো লেবু পাওয়া যায় না। বুড়ির কাছে বসতে তার ইচ্ছা হয় না। তার সমবয়সী বালিকারা রায়পাড়ার পুকুর ধারে এতক্ষণ ফুল তোলাতুলি খেলা আরম্ভ করে দিয়েছে। তার প্রাণ রয়েছে সেইখানে পড়ে। কিন্তু দ্রব্য ঠাকুরনের নিঃসঙ্গ মন যাকে আঁকড়ে ধরতে চায় এই নির্জন বৈকাল বেলাটিতে, তবুও দুটো কথা বলবার লোক তো বটে। দ্রব্য ঠাকুরন আপন মনেই বকে চলেছেন। নাত বইয়ের মন্দ ব্যবহারের কথা, নাতির ছেলের খোকনের অলৌকিক গুণাবলী, ছোট নাতি পরেশ তাকে কীরকম ভালোবাসে, এই ধরনের নানা কথা শুনতে শুনতে ক্ষুদ্র শ্রোতাটির হাই ওঠে। সে করুণ স্বরে বলে, ঠাকুমা, মা সাবু চড়িয়ে আমায় বললে লেবু নিয়ে আয়, বেলা গেল। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, তারপর শোন না, মা বকবে, লেবু নইলে সাবু খেতে পারবে না। আচ্ছা শোন, তারপর খোকামণি সেই পেয়ারা তো খাবেই, কিছুতেই ছাড়ে না, ওর মাও দেবে না। বড্ড হেজেল দাগড়া মেয়ে ওর মা। আমি বলি, বউ চাচ্ছে খেতে, এক টুকরোকে দেও। তা আমায় বললে, আপনি চুপ করে থাকুন, আপনি কি বোঝেন ছেলে মেয়ে মানুষ করার? একালের মা অন্য রকম, আপনাদের সেকাল গিয়েছে। আমি জানি নে ছেলে মেয়ে মানুষ করতে, তবে তুই তোর বর পেলি কোথা থেকে রে, আবাগের বেটি? আমি এইবার যাই ঠাকমা, লেবু একটা। আচ্ছা, তা যা, একটা লেবু নিয়ে যা। শুনলি তো সব কাণ্ডখানা, দিদি শাশুড়ি বড় মন্দ। এমন সময় বাড়ির বাইরে একখানা গরুর গাড়ির শব্দ শোনা গেল। খুকি কৌতূহলে চোখ বড় বড় করে বললে, ঠাকমা, কে যেন এলো গাড়ি করে, তোমার ওই তুর তলায় গাড়ি দাঁড়ালো। বলতে বলতে দ্রব্য ঠাকুরনের মেজ নাতি নীরদচন্দ্র দুটি ভারী মোড় দুই হাতে ঝুলিয়ে বাড়ি ঢুকে ডাক দিলে, ও ঠাকমা। দ্রব্য ধর্মর করে উঠে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, কানু, আয় আয়, ভালো আছিস ভাই? কানু এসে মোট নামিয়ে পিতামহীকে প্রণাম করলে। বালিকাটির দিকে চেয়ে বললে, এ হরিকাকার মেয়ে কনক না? ওহ, কত বড় হয়ে গিয়েছে। ভালো আছিস কোন কি? নে দাঁড়া, একখানা গজা নিয়ে যা। পুটলি খুলে মেয়েটির হাতে একখানা বড় গজা দিতে সে নিঃশব্দে হাসি মুখে হাত পেতে নিয়ে দাঁড়িয়ে রইল। বড় মোটটার মধ্যে আরও কি কি জিনিস আছে দেখবার আগ্রহে। তাদের বাড়িতে এমন কেউ নেই যে বিদেশে চাকুরি করে। নিতান্তই অল্পবৃত্ত গৃহস্থের সংসার। চাকুরে বাবুরা বাড়ি আসবার সময় কি কি অপূর্ব জিনিস না জানি নিয়ে আসে। দ্রব্য ঠাকুরন জিজ্ঞেস করলেন, তারপর কি মনে করে হঠাৎ যে? বুড়িকে মনে পড়েছে তাহলে? বাবা, সারা আষাঢ় মাস অসুখে ভুগে ভুগে, তাই এখনো কি আর সেরেছি? এমন একটা লোক নেই যে এক ঘটি জল এগিয়ে দেয়। ওই নবউ ছিল তাই, এত চিঠি দিলাম, না এলো টেবু, না এলো বিন্দে, আর না এলে তুমি।
সন্ধ্যার পর নঠাকুরন খবর পেয়ে ছুটে এলেন। গ্রামের ছেলে জন্মাতে দেখেছেন। অনেক দিন পর দেখে খুব খুশি। কুশল প্রশ্নাদি জিজ্ঞেস করার পর বললেন, হ্যাঁ কানু, তা তোমরা সোনার চাঁদ সব নাতি থাকতে বুড়ি এখানে বেঘরে মারা যাবে? পালা জ্বরে ধরেছে। এই আজ ভালো আছে, কাল এমন সময় লেপ কাঁথা মুড়ি দিয়ে পড়বে। কে দেখে কে শোনে, তার ওপর আবার গরু। একটা বিহিত করে যাও যা হয়, নইলে। কানু বললে, সেই সবের জন্যই তো আসা। চিঠি পেয়েছি অনেক দিন, সাহেব ছুটি দিতে চায় না। পরের চাকরি, তাই দেরি হলো। দ্রৌপ ঠাকুরন বললেন, ভালো কথা। ও নব, দুখানা গজা নিয়ে যাও, জল খেও। কানু এনেছে আমার জন্য। তা ও যেমন পাগল, আমার কি দাঁত আছে যে গজা খাবো? নিয়ে যাও নব। তা দেও দুখানা, নিয়ে যাই। ভালো মন্দটা এই পাড়া গায়ে তো চোখেই দেখতে পায়নি দিদি। বেঁচে থাক তোমার সোনার চাঁদ নাতিরা। তোমার আর ভাবনাটা কিসের? বিশেষ করে কানুর মতো ছেলে এই গায়ে নেই। আমি যা বলবো মুখের ওপরেই বলবো বাপু। বলে নবৌ দুইখানার জায়গায় চারখানা গজা হাতে খুশি মনে বাড়ির দিকে চললেন। কিছুক্ষণ পরে নাতি ঠাকুমার পরামর্শ হলো রাত্রে কানু এক মতলব ফেঁদে এসেছে। ঠাকুরমাকে সে কাশি নিয়ে গিয়ে রেখে আসবে। তার একজন কে বন্ধুর মা কাশিতে থাকেন, সে একই বাড়িতে ঠাকুরমাকে রাখবে। পরদিন সকালে নবৌ শুনে খুব খুশি। অমন সব নাতি থাকতে ভাবনা কি, তীর্থধর্ম করার সময় তো এই। তার যদি আজ ছেলেটাও বেঁচে থাকত। আজ প্রায় ৪৫ বছর পূর্বে ৭ মাস বয়সে নঠাকুরনের ছেলে মারা গিয়েছে। সেই প্রথম, সেই শেষ। তার আর ছেলেপুলে হয়নি। যাবার দিন দ্রৌপ ঠাকুরন প্রিয় মুংলি গরুটার ভার দিয়ে গেলেন নবৌকে। বারবার মাথার দিব্যি দিলেন মুংলিকে যেন যত্ন করা হয়। বললেন, ও গরু তোমারই হয়ে গেল নব। আমায় আশীর্বাদ করো যেন কাশিতেই হাড় কখানা রাখতে পারি। নাতিদের ঘাড়ের বোঝা যেন নেমে যায়। আমার বড় নাতির ভাবনা কি, তার সচ্ছল অবস্থা। লুচি পরোটা জল খাবার, তেলে ঘিয়ে কলকলে করে 5 ব্যঞ্জন রান্না। আমি বুড়ি হয়েছি, ওদের সংসারে সেকেলে মতের লোকের জায়গা আর হয় না এখন। ঘরের আড়ায় শুকনো নারকেল পাতার আঁটি পাকাঠির বোঝা জোগাড় করা ছিল। বর্ষায় উনুন ধরানোর কষ্ট বলে সুগৃহিণী দ্রৌপ ঠাকুরন যে সময়ের যা সঞ্চয় করে রাখতেন। কাশীবাস করতে যাচ্ছেন, পেছোটান থাকলে তীর্থবাস হয় না। সেই সব দান করে গেলেন কত নঠাকুরনকে, কত একে ওকে। কনক একটা পাকা শশা হাতে এসে বললে, শশা খাবে ঠাকমা? তুই 1 বোঝা পাকাটে নিয়ে যা কোন কি, ঠাকমাকে মনে রাখবি তো? হ্যাঁ রে। কনক অনেকখানি ঘাড় নেড়ে বললে, নঠাকুরন চোখের জল ফেললেন যাবার সময়। দ্রৌপ ঠাকুরন ট্রেনে কোনো রকমের শুচিতা বজায় রেখে কাশী এসে পৌঁছলেন। একটা গলির মধ্যে দোতলা একটা বাড়ির নিচের তলার ঘরে কানুর সেই বন্ধুর মা কাশীবাস করছেন। পাশেই আরেকখানা ছোট ঘর ভাড়া নেওয়া হয়েছে দ্রৌপ ঠাকুরনের জন্যে। অপর বৃদ্ধাটির কাছে চাবি ছিল ঘরের, তিনি চাবি খুলে দিলেন। দ্রৌপ ঠাকুরন নিজের জিনিসপত্র নিয়ে সেই ঘরে অধিষ্ঠান হলেন। দ্রৌপ ঠাকুরন ঘণ্টাখানেকের মধ্যে সভয়ে আবিষ্কার করলেন তার প্রতিবেশিনী নদে জেলার লোক। কথাবার্তার ধরন ও সুর শহুরেও সম্পূর্ণ মার্জিত। যশোর জেলার মানুষ দ্রৌপ ঠাকুরনের ভয় পাবারই কথা বটে। তিনি এসে দ্রৌপ ঠাকুরনের ঘরে ঢুকে বললেন, আপনার রান্নাবান্নার ব্যবস্থা কাল থেকে করলেই হবে। আজ আমার ঘরে দুধ আর মিষ্টি আছে, আপনার জন্য রাখলুম কি না? দ্রৌপ ঠাকুরন ভয়ে ভয়ে বললেন, ও। প্রতিবেশিনী নিজের ঘর থেকে খাবার এনে বললেন, আপনার লোম বস্ত্র বার করুন। দ্রৌপ ঠাকুরন ভালো বুঝতে না পেরে বললেন, কি বললেন?
দ্রব্য ঠাকুরন বললেন এই কথার বয়ের উচ্চারণ যশোর জেলার উচ্চারণ রীতি অনুযায়ী প্রসারিত উচ্চারণ। প্রতিবেশিনী বৃদ্ধার উচ্চারণে এইসব স্থানের উচ্চারণ যতদূর সম্ভব আকুঞ্চিত। বললেনের উচ্চারণ বললেন ও এর উচ্চারণ যতদূর সম্ভব ঘোরালো। বলছি, লোম বস্ত্র বের করে পরুন, একটু কিছু মুখে দিতে হবে তো। লোম বস্ত্র কী জিনিস? পাড়াগাঁয়ের মানুষ দ্রব্য ঠাকুরন কখনো শোনেননি, তবে জিনিসটা যে বস্ত্রজাতীয় দ্রব্য তা বুঝতে পারলেন। বললেন, সে তো আমার নেই। লোম বস্ত্র নেই? আপনি জব করেন কি পরে? এ সাদা থান পরেই জব করি, আর কোথায় কি পাবো? বাড়িখানা গলির মুখে হলেও প্রায় সদর রাস্তার উপরে। অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়া রাস্তায় গোলমাল থামে না। নিরিবিলি বন জঙ্গলের মধ্যে বাড়িতে একা থাকা দ্রব্য ঠাকুরনের চিরদিনের অভ্যাস। এত গোলমালে বড়ই অস্বস্তি বোধ করতে লাগলেন তিনি। কি মুশকিলেই পড়া গেল। না, কাশির লোকে ঘুমোয় কখন? কানু তার পরদিন বন্ধুর হাতে পল্লীবাসিনী পিতামহীকে সমর্পণ করে কর্মস্থানে চলে গেল। তার ছুটি ফুরিয়েছে। বন্ধুর মার নাম নীরজাবাসিনী। দ্রব্য ঠাকুরনের চেয়ে তার বয়স 2-5 বছর কম হবে। মাথার সব চুল এখনও পাকেনি, তবে সেটা স্বাস্থ্যের গুণেও হতে পারে। দ্রব্য ঠাকুরনের সঙ্গে 10 আশ্রমেধ ঘাটে বিকেলে বেড়াতে গেলেন। খুব লোকজনের ভিড়, গান, বক্তৃতা, কথকতা। এক গেরুয়া কাপড় পরা সন্ন্যাসীর চারপাশে খুব ভিড়। নীরজা সেইখানে জুড়লেন গিয়ে। কর্মবাদ, সেবা ধর্ম ইত্যাদি নিয়ে সন্ন্যাসিনী কী সব কথা বলে যাচ্ছেন। ধ্রুব ঠাকুরন অত শত বুঝতে পারলেন না। ফিরবার পথে ধ্রুব ঠাকুরন জিজ্ঞেস করলেন, উনি কে ডা? উনি রামকৃষ্ণ মঠের একজন বড় স্বামী সেবানন্দ। কি মঠ? কেন, রামকৃষ্ণ মঠের নাম শোনেননি? ঠাকুর রামকৃষ্ণদেবের মস্ত বড় কাণ্ড ওদের। রাম আর কৃষ্ণ দুই ঠাকুরের নাম বুঝি? নীরজা বিস্ময়ে দ্রব্য ঠাকুরনের দিকে চেয়ে বললেন, আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের নাম শোনেননি? না। কে তিনি? কই না, এখানে আছেন? নীরজা আর কোনো কথা বললেন না। এমন বর্বরের সঙ্গেও তিনি বেড়াতে বেরিয়েছেন যে রামকৃষ্ণদেবের নাম পর্যন্ত জানেন না। দ্রব্য ঠাকুরনের কোনো দোষ নেই, তিনি অজ্ঞ সেকেলে লোক। অজ পল্লীগ্রাম ছেড়ে জীবনে কখনো কোথাও যাননি। গোপীনাথপুরের জঙ্গলে ওই নাম কখনো কারো মুখে শোনেননি। তিনি জানেন রাম, কৃষ্ণ, রাধা, দুর্গা, লোচনপুরের জাগ্রত কালী, কালীঘাটের কালী ইত্যাদি। অত বড় নামের কোনো ঠাকুরের কথা কই, কেউ তো তাকে বলেনি। দ্রব্য ঠাকুরন ভয়ে ভয়ে থাকেন। তার সঙ্গিনী তাকে নিতান্তই নাস্তিক, অজ্ঞ, মুখ বলে না, ঠাওরান। দিন কয়েক যেতে না যেতেই দ্রব্য ঠাকুরন বুঝে নিলেন সঙ্গিনীটি ধর্মবাতিগ্রস্তা, সাধু সন্ন্যাসীর ভক্ত। যদি কোথাও কোনো ধরনের সাধু মন্দিরে কি ঘাটে বসে আছে, তবে আর নিস্তার নেই। সেখানে বসে অমনি গরুরের মতো হাত জোড়ো করে বকবক বকুনি জুড়ে দেবে। আর কী সব কথা জিজ্ঞেস করবে, কর্মফল কি, পুনর্জন্ম কি, হেন তেন। রাস্তাঘাটে বেরোলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, বাসায় ফেরবার নামটি নেই। এত বিরক্ত ধরে দ্রব্য ঠাকুরনের। কিন্তু তিনি কি করবেন? কাশির রাস্তা চেনেন না, একাও বাসায় ফিরতে পারেন না সঙ্গিনীর না ফিরলে। একদিন বিশ্বনাথের মন্দিরে সন্ধ্যার আরতি দেখতে গেলেন দুজনেই। সেখানে এক সন্ন্যাসিনী নাট মন্দিরে বসে আছেন, গেরুয়া কাপড় পরনে, মাথায় জটা। অনেক ছেলে মেয়ে ভিড় হয়েছে সেখানে। নীরজা তো সাধু সন্ন্যাসী দেখলে সর্বদা এক পায়ে খাড়া। চারিপাশের ভক্তের দলে গেল মিশে তাকে নিয়ে। দ্রব্য ঠাকুরন শুনতে লাগলেন, কেউ জিজ্ঞেস করছে, মাইজি, ঠাকুরের দেখা পাওয়া যায়? কেউ বলছে, মাইজি, আমার মেয়ের মাদুলি দেবেন তো আজ? আজ আমার হাতখানা দয়া করে দেখবেন কি?
নীরজা জিজ্ঞেস করলেন, মাইজি, আমার ভক্তি হচ্ছে না কেন? ধ্রুব ঠাকুরন শুনে মনে মনে হেসে আর বাঁচেন না। সর্বদা সাধু সন্ন্যাসিনী নিয়ে আছো, এখানে প্রণাম ওখানে ধন্না, 2 ঘন্টা ধরে নাক টেপা। এতেও যদি তোমার ভক্তি না হয়ে থাকে, গঙ্গার জলে ডুবে মরো গিয়ে। ঢং দেখে আর বাঁচি নে, মরণ আর কি। তারপরই সবাই চলে গেল। নীরজা সেই যে সেইখানে চোখ বুজে ধ্যান না কি যোগে বসল, আর ওঠে না। ধ্রুব ঠাকুরনও কিছু বলতে সাহস পান না। এদিকে তার মনে পড়ল সুজি একদম নেই। সেই কথা এতক্ষণ মনে ছিল না। এত রাত হয়ে গেল, কোথায় বা সুজি কেনা হবে? রাত্রে একটু মোহনভোগ খাওয়া, তাও আজ ধর্মের ভিড়ে বুঝিবা হয় না। বসে বসে ধ্রুব ঠাকুরন বিরক্ত হয়ে উঠলেন। মন্দির থেকে মেয়েরা প্রায় সব চলে গিয়েছে। এদেশি লোক যারা হিন্দি মিন্দি বলে, তাদের দলই যাচ্ছে আসছে। কি জানি, ওদের কথা তিনি কিছুই বুঝতেও পারেন না, বলতেও পারেন না। আজ মাস 3 গ্রাম থেকে এসেছেন। বেশ শীত পড়ে গিয়েছে কাশিতে। মুংলি গরুটার কথা এত করেও আজকাল মনে পড়ছে। শীতের রাত্রে পাছে কষ্ট হয় বলে তিনি গোয়ালে আগুন করে রাখতেন। তার গাছটাতে খুব ডুমুর হয়েছে নিশ্চয়ই। কে জানে একটা গাছ ডুমুর কারা খাচ্ছে। কম ডুমুর হয় গাছটাতে? আহা, নবৌ কি মুংলিকে অত যত্ন করছে? তার মতো তিনি যে পেটের মেয়ের মতো ওকে। না, তার চোখে জল এসে পড়ে। আজই এতকাল পর নবৌয়ের পত্র এসেছে দেশ থেকে, তাই বেশি করে মনে পড়ছে দেশের কথা। নবৌ লিখেছে মুংলি ভালো আছে, শিগগির বাছুর হবে। তার বাড়ির দাওয়ার খুঁটি না বদলালেই নয়। কানু বা বিন্দেকে যেন চিঠি লেখা হয় সেই জন্য। নীরজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধ্যান ভঙ্গ করে উঠে দাঁড়িয়ে বললেন, দিদি চলো যাই। সত্যি কি পবিত্র স্থান না? ইচ্ছে হয় না যে আবার সংসারে ফিরে যায়, রাঁধি খাই। ধ্রুব ঠাকুরন মনে মনে বললেন, মরো না এখানে শুকিয়ে হতে দিয়ে। কে মাথার দিব্যি দিয়েছে রাঁধতে খেতে? নীরজা বললেন, কর্ণসটা অভ্যেস করছি কি না, প্রায় হয়ে এলো। দ্রব্যময়ী নীরব। মাগিটা পাগল না কি? কী সব বলে বোঝাও যায় না। রাত দুপুর বাজলো, বাবা এখন বাসায় চলো দেখি। তা বাসায় এসেও কি তাই নিস্তার আছে? নীরজা ডাকবেন তার ঘর থেকে, ও দিদি একটু গীতা পাঠ করি শোনো। নিতান্তই অনিচ্ছার সঙ্গে তাকে যেতে হয়। গীতা টিতা ওসব তিনি বোঝেন না। সুবচনীর ব্রত কথা, সত্যনারায়ণের পাঁচালী, শিবরাত্রির ব্রত কথা, এসব শোনা তার অভ্যেস আছে। বেশ দিব্যি বুঝতেও পারেন। এসব শক্ত শক্ত কথার কি কাণ্ডমাণ্ড এক বর্ণও যদি তিনি বোঝেন। আর মাগি চোখ উল্টে কান্না কান্না মুখের ভাব করে পড়বার ভঙ্গিই বা কি। ধ্রুব ঠাকুরও না পারেন হাসতে, না পারেন হাসি চাপতে। এমন বিপদেও মানুষ পড়ে গা। নীরজা পড়তে পড়তে বলবেন, আহা কি চমৎকার। ধ্রুব ঠাকুরন বসে ঢুলতে ঢুলতে ভাববেন, থামলে যে বাঁচি। সকালে উঠে নীরজা বললেন, আজ আমার গুরুদেব আসবেন, দিদি 2খানা লুচি ভেজে দিও তো আমার ঘরে বসে। বেলা 2টোর সময় এক সন্ন্যাসী এসে হাজির। বেশ মোটা ভুঁড়িওয়ালা, এই লম্বা দাড়ি। নীরজা ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করে 2বার মাথা ঠুকলেন গুরুদেবের পাদপদ্মে। আহারাদির জোগাড় করতে সারা দিন কাটল। 3 সের দুধ মেরে 1 সের হলো। ঘরে রাবড়ি মালাই তৈরি হলো, লুচি ভাজা হলো। সন্ধ্যার সময় নীরজা বসলেন গুরুর কাছে কী সব ক্রিয়া শিখতে। আসন না মাথা মুন্ডু, তাই শিখতে। যতবা এ বকে ততবা ও বকে। মনে হলো বুঝি কানের পোকা সব বেরিয়ে যায়। গুরুদেব বাঙালি। রাত 9টার পর ধ্রুব ঠাকুরনকে ডাক দিলেন। বললেন, তোমার বাড়ি কোথায়? গোপীনাথপুর, যশোর জেলা। কে আছে বাড়িতে? নাতিরা আছে, তাদের ছেলে বউ আছে।
তুমি কাশী বাস করতে এসেছো? হ্যাঁ। নাম কি? দ্রব্যময়ী দেববা। দীক্ষা হয়েছে? না। নীরজা চোখ কপালে তুলে বললেন, কি সর্বনাশ! দীক্ষা হয়নি এতদিন? তা তো জানতাম না। গুরুদেব বললেন, দীক্ষা নিতে হবে মা তোমাকে। আমার পয়সা নেই। দীক্ষা নিতে গেলে খরচ আছে। নাতিরা 11 টাকা করে মাসে পাঠায়, তার মধ্যে ঘর ভাড়া, তার মধ্যে খাওয়া, পয়সা পায় কোথায়? দীক্ষা না নিলে কাশীবাসে ফল কি মা? ফলের জন্য তো আসিনি, শরীরটা সার দিয়ে এসেছিলাম। নীরজা রাগে সুরে বললেন, শরীর আগে না পরকাল আগে? দ্রব্য ঠাকুরন চুপ করে রইলেন। গুরুদেব বললেন, নীরজা মার কথার উত্তর দাও, চুপ করে থাকলে হবে না। নীরজা বললেন, গীতার ভক্তিযোগ সেদিন পড়ছিলাম, শুনলে তো দিদি? কর্মের চেয়েও ভক্তি বড়, স্বয়ং ভগবান বলেছেন। আহ, কি বিপদ! মা কি সবসময় কি আবোল তাবোল বকুনি? মুখে বললেন, আমি তো কিছু বুঝি নে, আপনারা যা বলেন। তবে এবার কিছু হবে না। নাতি 7 টাকা পাঠিয়েছিল, তা ঘর ভাড়াতেই গিয়েছে। হাতে টাকা না থাকলি। তবুও দুজনেই নাছোড়বান্দা, দীক্ষা নিতেই হবে। গুরুদেব বললেন, কাশীবাস করছো মা, তোমার যথেষ্ট বয়স হয়েছে। গুরু দীক্ষা না নিলে যে সবই মাটি। আজ আছো, কাল নেই। পৃথিবী কিছুই না, ইহকাল কিছুই না। নীরজা বললেন, গুরুর মুখেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ইহকালেও তিনি, পরকালেও তিনি। দ্রব্য ঠাকুরন মনে মনে বললেন, মরণ মাগির, তবে স্বামী কোথায় যাবে মেয়েদের? ঢং দেখো না। যাই হোক, বহু তর্ক বিতর্ক করেও দ্রব্য ঠাকুরনকে দ্রব্য করা গেল না। নাম দ্রব্যময়ী হলে কি হবে, ভেতরে বেজায় শক্ত। নীরজা অবশ্যই তার জ্ঞান বুদ্ধিমতে একজন 70 বছরের মৃত্যুপথযাত্রিনীর ভালো করবারই যথেষ্ট চেষ্টা করেছিলেন। সে রাজি না হলে তিনি আর কি করবেন? নীরজার ভক্তি, হ্যাঁ, সে দেখবার মতো একটা জিনিস বটে। গুরুর পাদতক পান না করে তিনি দাঁতে তৃণ কাটবেন না। গুরুর বাক্য বেদবাক্যের চেয়েও মূল্যবান তার কাছে। পুরনো এক ছোড়া সোনার হার ছিল, সেটা বিক্রি করে এসে টাকা তুলে দিলেন গুরুদেবের হাতে। কথাটা শুনে দ্রব্য ঠাকুরন জিজ্ঞেস করলেন, অতগুলো টাকা দিয়ে দিলে গুরুদেবকে? টাকা সার্থক হলো দিদি। তোমার নিজের হার? ও আমার বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, তিনি হাতে করে দিয়েছিলেন। সেই হার তুমি দিয়ে দিলে বেচে? দিদি, সংসার অনিত্য, সবই অনিত্য। কে কার স্বামী, কে কার স্ত্রী, সবই ভগবানের মায়া। মায়ায় সব ভুলে থাকা, গুরুই কেবল নিত্য বস্তু। তা তো বটে। এই মাগির মুখে সব সময় বড় বড় কথা। দিগে যা, তো সব কিছু গুরুদেবের পাদপদ্মে বিলিয়ে। তার কি? বিয়ের পর স্বামী নিজের হাতে যে হার ছড়া দিয়েছিল, তা কোনো মেয়ে মানুষ এইভাবে ঘুচিয়ে দিতে পারে? গভীর রাত পর্যন্ত শুধু এই কথাটি বারবার তার মনে পড়ে। সেই সব দিন ঝাপসা হয়ে গিয়েছে, মনের আকাশ বিস্মৃতির মেঘে ঢাকা। ওই গোপীনাথপুরের ভিটে অমন ছিল কি তখন? ফুলশয্যার রাত। হঠাৎ মনে পড়ে যায়, গত আষাঢ় মাসের প্রথমে উত্তর দিকের ভাঙা পাঁচিলের গায়ে এতটুকু একটা শশা গাছ নতুন বর্ষার জল পেয়ে গজিয়েছে দেখে তিনি শুকনো কঞ্চি কুড়িয়ে একটা মাচা বেঁধে দিয়েছিলেন। এতদিনে গাছ বড় হয়েছে, কত শশার জালি পড়েছে গাছটাতে। কে খাচ্ছে সেই বনের মধ্যে? হয়তো কনকি আসে লেবু তুলতে। এক গাছ লেবু রেখে এসেছিলেন,
সেই হয়তো শশা পেড়ে নিয়ে যায়, কে জানে। হঠাৎ কি একটা কুস্বরে দ্রব্য ঠাকুরন চমকে ওঠেন। নীরজার ঘর থেকে শব্দটা আসছে। মাগি এত রাত্রে করে কি? হুসহুস করে অত জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে কেন? ঘুমের ঘরে মুখ চাপা লাগলো নাকি? দ্রব্য ঠাকুরন ডাকলেন, শুনছ? ওগো, কি হয়েছে? ওগো। নীরজা বললেন, ডাকছেন কেন দিদি? বলি, ও শব্দ কিসের? কুম্ভকের রেচক পুরো অভ্যেস করছি। অনেক রাত ভিন্ন হয় নাকি না, ঠাকুর তাই বলে গেলেন। সে আবার কি রে বাবা, মাগি তো ঘুমোতেও দেয় না রাত্রিরে। দ্রব্য ঠাকুরন বললেন, যাকগে, ঘুমের ঘরে মুখে চাপা হয়নি তো? না দিদি, ঘুমোয়নি এখনো। ঘুমোলে যোগের ক্রিয়া হয় না। জীবনটা যদি ঘুমিয়েই কাটাবো তবে পরকালের কাজ করব কখন? তা বেশ বেশ। দিদি ঘুমোলেন? না। কেন? নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি পাচ্ছে নে, পাবও না। দেহ কি জন্যে দিদি? ঘুমোবার জন্যে নয়, আরামের নয়, শুধু নিজের কাজ করে যাওয়ার জন্যেই। দিন কিনে নাও, শুধু দিন কিনে নাও। দ্রব্য ঠাকুরনের পিত্তি জ্বলে গেল। কিনগে যা দিন মাগি, যদি তোর পয়সা থাকে। রাত্রিরে একটু ঘুমোতে দে অন্তত। শীতকাল এসে গেল। কানু বড়দিনের ছুটিতে একবার কাশি এসে পিতামহীর সঙ্গে দেখা করে গেল। দ্রব্য ঠাকুরন তাকে বললেন, কানু ভাই, অন্য একটা বাসা পাওয়া যায় না? কানু বিস্মিত হয়ে বললে, কেন, এখানে কি হলো? সত্তর মা রয়েছেন, এই তো সবচেয়ে ভালো। ও মাগি পাগল। পাগল? সে কি? না বাবু, বেজায় ধর্মিষ্টি। অত ধর্মিষ্টি আমার পোষাবে না। আমাকে তুই সরিয়ে নিয়ে যা। কানু কথাটা হেসে উড়িয়ে দিলে। ঠাকুরমার যেমন কাণ্ড। বলে, আচ্ছা ঠাকুমা, শেষ বয়সে কাশিবাস করতে এলে না হয় তুমিও হও একটু ধর্মিষ্টি। হ্যাঁ, উনি ওই রকমই বটে। সত্য বলছিল, মা কিছুতেই দেশে থাকতে চান না। এই গত বৈশাখ মাসের সত্যের ছোট ভাইয়ের বিয়ে গেল, ওর ছোট ছেলের। ওকে কত চিঠিপত্তর, কত অনুরোধ, কিছুতেই গেলেন না। বললেন, যে মায়া একবার কাটিয়েছেন তাতে আর জড়িয়ে পড়তে চান না। ছোট ছেলে টেলিগ্রাম পর্যন্ত করলে, কোনো ফল হলো না। দ্রব্য ঠাকুরন অবাক হয়ে বললেন, বলিস কি রে কানু, সত্যি? মিথ্যে বলছি তোমার কাছে ঠাকুমা? আমায় এখান থেকে তুই সরিয়ে দে ভাই। ছি। আচ্ছা, তুমি অত নাস্তিক কেন ঠাকুমা? ওর সঙ্গে থেকে একটু ধর্ম শেখো না। চিরকালই বিষয় আর সংসার নিয়ে তো কাটালে। হাঁপ লেগে মরে যাব যে এখানে থাকলে। আবার ওইসব নাস্তিকের মতো কথাবার্তা? ঠাকমা, তুমি কি? শীত কেটে গ্রীষ্ম এলো, চলেও গেল। আবার আষাঢ় মাসের প্রথম। দেশের খবর নেই অনেক দিন। ঠাকুরনের চিঠি আগে আগে আসতো। গত 3-4 মাস তাও বন্ধ। কথায় কথায় একদিন নীরজাকে কথাটা বলেই ফেললেন, দেশে কে আছে আপনার? শুনেছি সেখানে থাকে না কেউই। বাড়িটা, গাছটা, পালাটা। দিদি, এখনও ওইসবের মায়া? বিশ্বনাথের পাদপদ্মে মন সমর্পণ করুন, সব বন্ধন ঘুচে যাবে। কেউ কিছু নয়, কিচ্ছু নয়, একমাত্র তিনিই সত্য। এই বলে নীরজার চোখ কপালে তুলে ওপরের দিকে চেয়ে রইলেন। দ্রব্য ঠাকুরন তাড়াতাড়ি বলে উঠলেন, ওই যা, দাঁড়াও, কড়াই দুধটুকু বুঝি বেড়ালে খেয়ে গেল? না, বেড়ালে জ্বালায় যতবা বেড়াল ততবা বাঁদর। অমন গামছাখানা সেই দিন। দিদি, আজ আমার সঙ্গে চলুন। কেদারঘাটে কাশীখণ্ডের ব্যাখ্যা করবেন উপিন কথক। শোনবার জিনিস, কাশীতে এসে কাশীখণ্ড শুনতে হয়।
আমার শরীরটা ভালো না, আজ থাক, তুমি যাও। নীরজা নাছোড়বান্দা। অবশেষে নিয়ে গেলেন ধ্রুব ঠাকুরনকে। কেদারঘাটে এর আগেও 2-3 বার ধ্রুব গিয়েছেন সত্যর মার সঙ্গেই। ওপরে রানার চওড়া চাতালের একপাশে ফর্সা রোগা মতো কথক ঠাকুর কথকতা শুরু করেছেন। তাকে ঘিরে বাঙালি মেয়ে পুরুষের ভিড়, পুরুষের চেয়ে মেয়ে অনেক বেশি। সত্যের মা জিজ্ঞেস করলেন, দিদি, প্রণামী কিছু এনেছেন তো? তা তো বললে না। আনিনি। 8 আনার কম দেওয়া যায় না। আচ্ছা, আপনারটা আমি দিয়ে দেব এখন। আমার 8 আনা না দিয়ে 4 আনা বরং দিও। নাতিরা ক টাকা বা পাঠায়। এখানে যা দেবেন দিদি, পরকালের জন্য তোলা রইল। বর্ষার গঙ্গায় ঢল নেমেছে। কেদারঘাটের সামনের নদীতে কাদের বড় একটা বজরা ভেসে চলছে। 2-3খানা পানসিতে সুসজ্জিত নরনারী নদী ভ্রমণে বার হয়েছে। রামনগরের দিকে সূর্য অস্ত যাচ্ছে। উঁচু বাড়ির ছাদের কার্নিশে তরল সোনার মতো ঝিলমিল করছে রাঙা রোদ। কথক ঠাকুর সুকণ্ঠে গান ধরেছেন। কাশী সকল তীর্থের সার। মৃত্যুর সময় মণিকর্ণিকার ঘাটে স্বয়ং বিশ্বনাথ কানে মন্ত্র দেন। মানুষের শিবলোক প্রাপ্তি ঘটে। এই হলো গানের অর্থ। ধ্রুব ঠাকুরনের মন অজ্ঞানে অনেক দূরে চলে গেল। তার খয়ের খাকি গাছে কত কাঁঠাল হয়েছে এই আষাঢ় মাসে। বড্ড কাঁঠাল ধরে গাছটাতে, শেকড়ে পর্যন্ত কাঁঠাল। 3টে আম গাছে আমও নিশ্চয়ই খুব ধরেছিল। নাতিরা কি গিয়েছে আম খেতে? তাদের সেদিকে দৃষ্টি নেই, 12 ভূতে লুটে খাচ্ছে। রাত্রি নামল। নীরজা বললে, চলুন দিদি। ধ্রুব ঠাকুরন লক্ষ্য করেছেন সমস্ত সময় নীরজা মাগি ফোঁস ফোঁস করে কেঁদেছে, আর কেবল বলছে, আ হা হা হা। যদি এই মাগি সঙ্গ ছাড়তে পারতেন, কিন্তু তা হবার নয়, কানু শুনবে না। বাসায় এসে নীরজা দেখলেন তার সঙ্গিনীর মন বড় খারাপ, অন্যমনস্ক ভাব। বিশেষ কোনো কথাই বললে না। কাশিখণ্ড শুনে আজ তাহলে খুব ভালো লেগেছে বোধ হয়। পাষাণ বুঝি গলেছে। নীরজা বললেন, কি ভাবছেন দিদি? এক গাছ কাঁঠাল দেশে, খয়ের খাকির কাঁঠাল। সে তুমি কখনো খাওনি, খেলে বুঝতে। দিদি, এখনো আপনার মায়ার বন্ধন গেল না? আপনার তো 2টো একটা গাছ, আমার 3টে বড় বাগান, কলমের মুম্বাই, মালদার ফজলি, মায় ল্যাংড়া পর্যন্ত। আমি তো ফিরেও চাইনি ওইসব দিকে। ছেলেরা কাঁদে, বলে, এখন কি কাশিবাস করবার সময় হয়েছে তোমার? আমি বলি, সংসারের মায়ায় আর না। গানে বলে, কে বা কার পর, কে বা কার আপন। এই মরেছে, মাগি আবার শুরু করেছে। কাল শয্যা পরে মহতা ঘোরে, দেখে পরস্পরে অসার আশার স্বপন। তা আমি বলি, এতকাল তো সংসারের বন্ধনে ঘুরে আশার স্বপন অনেক দেখলুম, এইবার পরকালের কথাই ভাবি। আর আমার এই যে গুরুদেব, উনি দেহধারী মুক্ত পুরুষ, ওনার কৃপায়। নীরজা তার উদ্দেশ্যে প্রণাম করলেন। ধ্রুব ঠাকুরন মুখে বললেন, তা তো বটেই। চলুন দিদি, কাল বাবা বিশ্বনাথের মন্দিরে সেই মাইজির কাছে আপনাকে নিয়ে যাই। আপনার বয়স আমার চেয়ে অনেক বেশি। আপনার এখন উচিত গুরুমন্ত্রের দীক্ষা নিয়ে সব বন্ধন মুক্ত হয়ে এক মনে কাশীবাস করা। আমাদের আর কদিন দিদি, সমন্ত দৌড়ে দাঁড়িয়ে, সব রকম তো দেখলুম শুনলুম। ধ্রুব ঠাকুরন মনে মনে বললেন, তোর মুন্ডু করলুম, মাগির কথার আবার ধরন শোনো না। ভাটপাড়ার ভট্টাচার্য এসেছেন। মুখে বললেন, মুংলি বলে একটা গাই গরু ছিল আমার, বড় ন্যাওটা, যেখানে যাব সেখানেই যাবে। আমার হাতে না খেলে তার পেট ভরত না। এই বেশ কচি কচি বাঁশ পাতা এনে মুখে দিতাম তুলে। আর আহ, আবার ওইসব কথা আপনার মুখে? জড় ভরতের কথা জানেন তো? অত বড় জ্ঞানী,
পূর্বজন্মের এক হরিণের মায়ায় তার সব গেল। ভগবানের চিন্তা করুন, ভগবানের চিন্তা করুন, সব মিথ্যে, সব মিথ্যে। দ্রব্য ঠাকুরন কোনো কথাই বললেন না। তার ওর কথা একেবারেই ভালো লাগে না। মাগি যেন কি যে বলে, কি যে করে। মাগি এমন পাষাণ যে ছোট ছেলের বিয়েতে বাড়ি গেল না। মুখ দেখতে আছে ওর, ছি। সারা রাত্রি স্বপ্নের ঘোরে দেখলেন তার গোপীনাথপুরের ভিটেতে চালাঘরের ছাঁচতলায় ম্লান মুখে ছলছলে চোখে তার মুংলি দাঁড়িয়ে রয়েছেন। বউ তাকে যত্ন করছে না। বুড়ি হয়েছে মুংলি, তেমন দুধ তো আর দিতে পারে না। মুংলিকে তিনি তার মায়ের পেট থেকে টেনে বার করে এতকাল নিজের মেয়ের মতো পুষেছিলেন। তিনি নেই, কে ওকে দেখে? কাঁঠাল হয়েছে বটে খয়ের খাকি গাছটাতে, এত কাঁঠাল ৩-৪ বছরের মধ্যে হয়নি। তিনি নাইতে যাচ্ছেন নদীতে। মুখুজ্জেগিন্নি বলছে, হ্যাঁ গো খুড়িমা, এবার তোমার গাছে কি কাঁঠাল ধরেছে, তা আমায় একটা দিও, তোমার নাতিদের খেতে দেব। খড় উড়ে উড়ে পড়ছে বাড়ির চাল থেকে। কানু বা বিন্দু কেউ দেশে যায়নি, ঘরও সারায়নি। এবার বর্ষায় কি টিকবে চালে খুঁটি না দিলে? কনক বলছে, ও ঠাকুমা, একটা লেবু দেবা? আমার মার অরুচি হয়েছে, কিছু খেতে পারে না। সকালে উঠে নীরজা নিজেই গঙ্গা স্নান করে এসে সপা হবিষ্যান্ন চড়িয়েছেন এবং প্রতিদিনের অভ্যাস মতো ইষ্টমন্ত্র জপ শেষ করে গান বাদ্য সহকারে শিব পূজা করছেন। দ্রব্য ঠাকুরানের একটু বেলা হয়েছে আজ উঠতে। মনও খুব ভার। তার আপনারজন পড়ে রইল, তার মুংলি, তার খয়ের খাকি গাছটা, তার ডুমুর গাছ। আর তিনি কোথায়? আর ওই মাগির জ্বালায়। নীরজার গান বাদ্য থামল। দ্রব্য ঠাকুরনকে বললেন, আজ বড় সুখবর পেলুম দিদি। গঙ্গা স্নানে গিয়ে গুপ্তিপাড়ার সইয়ের সঙ্গে দেখা। সেও আমার মতো কাশি বাস করছে, বাঙালি টোলায় থাকে। বললে গুরুদেব আসছেন সামনের সোমবারে। হরিদ্বার থেকে ফেরবার পথে আমার এখানে পায়ের ধুলো দিয়ে তবে যাবেন। সইও একই গুরুর কাছে মন্ত্র নিয়েছে কি না। আজ বড় শুভ দিন আমার। গুরুর পাদপদ্ম আশ্রয় করেই তো বেঁচে আছি। এইবার এলে আপনাকে দীক্ষা নিতেই হবে দিদি, আমি ছাড়ব না। গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না। ভবসাগর পার হতে হলে গুরুর চরণরূপ ভেলা চাই আগে, নইলে হাবুডুবু খেয়ে মরতে হবে যে দিদি। দ্রব্য ঠাকুরন বললেন, তা তো ঠিক, তা তো ঠিক। গুরুদেবের আগমনের পূর্বেই শনিবার সকালের গাড়িতে কানু এসে হাজির হলো। দ্রব্য ঠাকুরন নাতির কাছে কেঁদে পড়লেন, তুই আমায় গোপীনাথপুরে নিয়ে চল ভাই, আমার আর কাশি বাসে কাজ নেই। বাবা বিশ্বনাথ মাথায় থাকুক। ও মাগির কাছে আর 2 মাস থাকলে আমি পাগল হয়ে যাব। ফলে সোমবার কাশীতে গুরুদেবের শুভাগমনের দিন দুপুরের ট্রেনে দ্রব্য ঠাকুরন দেশের স্টেশনে তার বোচকা তোরঙ্গ নিয়ে নাতির সঙ্গে এসে নামলেন। ঠাকুরন শুনে ছুটে এলেন, ও দিদি, দিদি। হ্যাঁ নব, আমার মুংলি ভালো আছে? ভালো নেই দিদি, ওঠে না, খায় না। তোমার যাওয়ার পর থেকে গোয়ালেই শুয়ে থাকে। সে আমার মন বলছে ভাই, তুমি আর কি বলবে। তাকে রাত্রিরে স্বপ্ন দেখেই তো আর টিকতে পারলাম না, চলে এলাম। কানুকে বললাম, নিয়ে চল ভাই গোপীনাথপুর, মাথায় থাকুন বাবা বিশ্বনাথ। মুংলি কোথায়? ওকে কচি বাঁশপাতা খাওয়াবো নিজের হাতে, স্বপ্ন দেখেছি। একটু পর ঠাকুরন দড়া ধরে মুংলিকে নিয়ে এলেন। সত্যি তার সেই চেহারা আর নেই। সব কাজ ফেলে দ্রব্য ছুটে গিয়ে তার গায়ে মুখে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। মুংলির চোখে জল পড়ে, তাঁরও চোখে জল পড়ে। ঠাকুরন বললেন, আর জন্মে ও তোমার মেয়ে ছিল দিদি, আর জন্মের মায়ার বাঁধন। রক্ষে করো নবৌ, তুমিও বড় বড় কথা বলতে শুরু করলে নাকি সেই মাগির মতো। মুংলি এ জন্মেই আমার মেয়ে, আর জন্ম টন্ম ছেড়ে দাও। কে মাগি? কার কথা বলছো? সে বলবো এখন সব। হাঁপ ছেড়ে বেঁচেছি দেশে এসে। বাবা,
কানু হেসে বললে, না, ঠাকুমাকে নিয়ে আর পারা গেল না, এমন নাস্তিক। কাশি প্রাপ্তি অদিষ্টে থাকলে তো। তুই ভাই বল। নব, বলো। আমার এই ভিটেতেই যেন তোদের কোলে শুয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারি। কাশি প্রাপ্তিতে দরকার নেই, এই ভিটেই আমার গয়া কাশি। তিনি এই উঠোনের মৃত্তিকেতে শুয়েছিলেন ওই তুলসী তলায়। আমাকেও তোরা ওইখানে। আঁচলের খুর দিয়ে দ্রব্য ঠাকুরন চোখের জল মুছলেন। বেলা যায় যায়। আষাঢ়ান্ত সুদীর্ঘ দিনমানের শেষে সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকের নিবিড় বাঁশবনের আড়ালে। ঘেটকোল ফুল কোথাও জঙ্গলে ফুটেছে, বাতাসে তার কটু উগ্র গন্ধ। দ্রব্য ঠাকুরনের মন শান্তিতে, আনন্দে, উৎসাহে পূর্ণ হয়ে গেল। 11 বছরের নববধূ এই বাড়ির উঠোনেই পা দিয়েছিলেন। এখন তার বয়স 3-26। কনক হাসি মুখে এসে দাঁড়িয়ে বললে, ঠাকুমা ভালো আছেন? এছেন শুনে ছুটে দেখতে এলাম। আমাদের কথা মনে ছিল,